দীর্ঘ বঞ্চনা তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল পালন করেনি। বিজেপি বলেছিল রাজবংশীদের জন্য নারায়ণী সেনা হবে, যেটা স্বাধীনতার পরে পরে ওদের সেনা ছিল, সেনাতে ওদের বাহিনী ছিল। পঞ্চানন বর্মা, মহর্ষি পঞ্চানন বর্মা আম্বেদকরকে চিঠির প্রেক্ষিতে একটা ছিল, রাজবংশীদের ব্যাটালিয়ন ছিল। আর ছিল তাদের ভাষার স্বীকৃতি, একাধিক ডেভেলপমেন্ট ইস্যু, তাদের রাজাদের সময় অসমাপ্ত যে প্রতিশ্রুতিগুলো সেগুলো ইনক্লুড করা, এবং সি ক্যাটাগরি স্টেট হিসেবে আত্মপ্রকাশ করা কোচবিহার। তারা চাইছিল যে এ রাজ্যের মধ্যে থেকে অন্তত যদি কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের অটোনোমাস বোর্ডের মাধ্যমে করা যায়। এগুলো বিজেপি মেনে নিয়েছিল, কিন্তু একটাও কার্যকর করেনি। দেখে কুচবিহার কোনোদিন বাংলার অংশ ছিল না, এটা প্রমাণ। এবং আজকে এই কুচবিহার হোক বাংলার একটা জেলা বলে শাসন করে লাগছে। যে পলিটিক্স, যে গণতন্ত্র, সেই গণতন্ত্র বা সেই পলিটিক্স আজকে কুচবিহার তথা উত্তরবঙ্গের কি বিকাশ করিল, এবং আগামী 26-এর নির্বাচনে বিজেপি বা টিএমসি এটাকার মানুষের কি বিকাশের নাম করি তোমার গেলার ভোট লুটিবে, সেই তথ্য, এবং এটাকার ইয়ং জেনারেশনক নিজের বাড়ি ছাড়ি বিদেশত বা ভীমরাজ্যত কাজ করে যাবার লাগে কেন, সেই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। উত্তরবঙ্গে কিন্তু বিজেপি 19-এর নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হয়েছিল। তোমরা যদি উত্তরবঙ্গে 19-এর নির্বাচনটা দেখো লোকসভায়, সেই সময় বিধানসভা ওয়ারি যে ফলাফলটা ছিল, 56টি বিধানসভার মধ্যে 41টা বিধানসভায় বিজেপি লিড ছিল, এবং 37টি তার মধ্যে ফার্স্ট পজিশন। মানে আমি পরিষ্কার তোমাকে করছি যে উত্তরবঙ্গে 6টা বিধানসভা লোকসভায় বিজেপির, সেখানে কিন্তু মাটিটা গ্র্যাজুয়ালি বিজেপি খুইয়েছে। তার কতগুলো কারণ আছে, যে কারণে যে অনুষঙ্গে 2019-এ বিজেপি উত্তরবঙ্গে, যেখানে তাদের সংগঠন তো দূরস্থ, বহু জায়গায় তাদের পার্টি অফিস পর্যন্ত নেই, মানুষ যেচে ভোট দিয়েছিল। কারণ উত্তরবঙ্গকে বলা হয় ভারতবর্ষে মিনি ভারতবর্ষ। পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের মিনি ফ্রন্ট অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরবঙ্গ। কারণ মিশ্র জনজাতি, মূলত রাজবংশী, ওখানকার সন অফ সয়েল, নেপালি 11টা সম্প্রদায় দার্জিলিং পাহাড়ে, আর চা বলয়ে প্রচুর আদিবাসী। এদের কিন্তু দীর্ঘদিনের বঞ্চনা, বামেদের 34 বছর, তার আগে কংগ্রেসের 36 বছর বা 30 বছর, মাঝখানে 11 সালের পর থেকে আজকে 15 সাল, 25 সাল, এই 14 বছর কার্যত কোনো সরকারই কিচ্ছু করেনি। মানে আমরা তো এইরকমও হাস্য রসিকতা করি, উই আর নট ফ্রম নর্থ বেঙ্গল বাট ফ্রম নর্থ বেঙ্গল। নেই বাংলার থেকে আমরা এসেছি। আমি নর্থ বেঙ্গলের ছেলে, আমরা এইটা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ কিছুই হয়নি না। বেঙ্গল টু বেঙ্গল রোড হয়েছে, তুমি রাজধানীর থেকে তোমারই রাজ্যের উত্তরবঙ্গে তুমি যদি পাহাড়ে ঘুরতে যাও, তুমি বেঙ্গল টু বেঙ্গল রোড দিয়ে যেতে পারবে না। বিধানচন্দ্র রায় স্বাধীনতার পরে চেষ্টা করেছিল, পারেননি, মারা গেছেন। তারপরে কোনো সরকার বেঙ্গল টু বেঙ্গল রোড করেনি উত্তরবঙ্গে যাওয়ার। তুমিও এখন উত্তরবঙ্গে যেতে গেলে প্রথমে তোমাকে ঝাড়খণ্ড, পাকুড়, তারপরে তোমাকে বিহারের 2বার ক্রস করে যেতে হবে। অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ডের পলিটিক্যাল পরিস্থিতি কি হবে তার উপরে ডিপেন্ড করবে তুমি তোমার ভূখণ্ড উত্তরবঙ্গে যেতে পারবে কিনা। ওদের স্ট্রাইক থাকলে তুমি সারাদিন ওখানে বসে থাকবে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, উত্তরবঙ্গের জনজাতি, আদিবাসী, রাজবংশী, নেপালিদের মধ্যে আরএসএসের একটা সাংঘাতিক প্রভাব ছিল। জনজাতি, উপজাতীয়দের মধ্যে বরাবর উত্তর পূর্বাঞ্চলে আরএসএস যেটা করে, যার ফসল তারা ত্রিপুরাতে পেয়েছিল, সেটা কিয়দাংশ সফল হতে পেরেছিল বলেই 19-এ কিন্তু একটা ফ্যাক্টর ছিল বিজেপি পাওয়ার। দ্বিতীয় ফ্যাক্টরটার বড় একটা দিক হচ্ছে, তোমার খেয়াল আছে 2017 সাল, সেই সময় পাহাড়ে 104 দিনের বিধ্বংসী গণ আন্দোলন বললে ভুল হবে, সেটা তোমাদের বিমল গুরুংয়ের নেতৃত্বে বিধ্বংসী একটি আন্দোলন, যে আন্দোলন তৃণমূল কিন্তু কোনোভাবে ট্র্যাকেল তো করতে পারিনি। তৃণমূল প্রশাসন, মুখ্যমন্ত্রীকে পিছন দরজা দিয়ে পালিয়ে আসতে হয়েছিল পাহাড় ছেড়ে। এটা কিন্তু উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে নেয়নি। আর তৃতীয় হচ্ছে, দীর্ঘ বঞ্চনা তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল পালন করেনি। বিজেপি বলেছিল রাজবংশীদের জন্য নারায়ণী সেনা হবে, যেটা স্বাধীনতার পরে পরে ওদের সেনা ছিল, সেনাতে ওদের বাহিনী ছিল। পঞ্চানন বর্মা, মহর্ষি পঞ্চানন বর্মা আম্বেদকরকে চিঠির প্রেক্ষিতে একটা ছিল, রাজবংশীদের ব্যাটালিয়ন ছিল। আর ছিল তাদের ভাষার স্বীকৃতি, একাধিক ডেভেলপমেন্ট ইস্যু, তাদের রাজাদের সময় অসমাপ্ত যে প্রতিশ্রুতিগুলো সেগুলো ইনক্লুড করা, এবং সি ক্যাটাগরি স্টেট হিসেবে আত্মপ্রকাশ করা কোচবিহার। তারা চাইছিল যে এ রাজ্যের মধ্যে থেকে অন্তত যদি কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক তাদের অটোনোমাস বোর্ডের মাধ্যমে করা যায়। এগুলো বিজেপি মেনে নিয়েছিল, কিন্তু একটাও কার্যকর করেনি। খেয়াল করে দেখবে, সেখানকার জন বার্লার থেকে শুরু করে, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে, জয়ন্ত রায়, যিনি এখনও বর্তমানে ডক্টর জয়ন্ত রায় সাংসদ, ইভেন পাহাড়ে রাজু বিস্তা, এরা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা তো করেইনি, বরং আমরা প্রতিশ্রুতির বিপক্ষে দেখেছিলাম তাদের এমপিরা দিল্লি গিয়ে উত্তরবঙ্গ সম্পর্কে নীরব। তার ফলটা কি হলো দেখবে, ইতিহাসের চাকা 19-এর পরে ঘুরলো, কিন্তু মমতা সেখানে কিন্তু মাটি পেতে লাগলো। আস্তে আস্তে মাটি পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হলো যে লাস্ট উপনির্বাচনেও মমতা ওখানে জিতেছে মাদারিহাট, যেটা বিজেপির, মানে আমরা ছাত্র জীবন থেকে দেখে এসেছি ওরা বিজেপির, সেটা কিন্তু তৃণমূল উপনির্বাচনে পেল। এই সামগ্রিক চিত্রে আজকে প্রধানমন্ত্রীর মতন হেভিওয়েট একজন পার্সোনালিটি, তিনি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে হাজির হওয়ার পিছনে পলিটিক্যাল যে অভিসন্ধিটা পরিষ্কার, যে তিনি 26-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গে তার জিতে আসা এই যে সবগুলো সিট, যে 41টা বিজেপির সিট, তার যে একটা বড় অংশই আলিপুরদুয়ারে 6-0 করেছিল, হোয়াইট ওয়াশ করেছিল তৃণমূলকে, প্রত্যেকটা বিধানসভা হেরেছিল।
প্রত্যেকটা বিধানসভা সেখানে গিয়ে কিন্তু রিকভার করেছে। ইভেন সৌরভ চক্রবর্তীর মতন হেভি ওয়েট হেরে গিয়েছিল আলিপুরদুয়ারে, যেখানে সুমন কাঞ্জিলাল জিতেছিল বিজেপি, সে পরে আবার তৃণমূলে জয়েন করে। আমি তোমাকে পরিষ্কার বলছি যে এই নির্বাচনের 26-এর দিকে তাকিয়ে মোদী সাহেব এসে যে ইস্যুগুলো নিয়ে আক্রমণ করার, ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমরা টাকা দিই, সরকার খেয়ে নেয়, তৃণমূলের সরকার, চাকরি চুরি, এগুলো বলবে, বা তৃণমূল নেত্রী বারবার উত্তরবঙ্গ সফর শুরু হবে, বা তিনি যান, ফি বছর যান, আড়ালে আবডালে বহু লোককে বলতে শোনা যায় তিনি ওখানে আবহাওয়া এনজয় করতে যাচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে। কিন্তু তারপরেও আমি তোমায় বলছি এই দড়ি টানাটানি কিন্তু উত্তরবঙ্গের 26-এর নির্বাচনের আঙ্গিকে বিজেপির তার দুর্গ দখল করে রাখার মরিয়া একটা লড়াই, আর তৃণমূলের সেখানে নতুন করে যদি কিছু মাটি খুঁজে পাওয়া যায়, এই দুটোর লড়াই কিন্তু এই মুহূর্তে বিদ্যমান। আজকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী একটি মন্তব্য রেখেছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক হোলি খেলতে এসেছেন, এবং এর আগে আমরা দেখেছিলাম যে এই প্রধানমন্ত্রী সফরকে, অর্থাৎ আলিপুরদুয়ারের যে সফর, সেই সফরকে কেন্দ্র করে উদয়ন গুহ তিনি মন্তব্য করেছিলেন সিঁদুর বেচতে আসা, নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ। সেখানে মুখ্যমন্ত্রীর মুখেও ঠিক একই ধরনের বক্তব্য আমরা শুনতে পাই। দেখুন, এই যে অশালীন মন্তব্যগুলো, এগুলো না আমি বরাবরই ইয়ে করি। উদয়ন গুহকে আমি ভেবেছিলাম উদয়ন গুহ অখিলগিরির মতন দ্বিতীয় অখিলগিরি হতে চাইছে, সরকার তার বেরি পড়াবে, কিন্তু দেখলাম ঠিক উল্টো। অনুব্রত অখিলগিরির মতন হতে চাওয়া উদয়ন গুহ একসময়ের বাম দোলন প্রতাপ নেতা, বাবা কমল গুহ কৃষিমন্ত্রী ছিল ফরওয়ার্ড ব্লকের বামফ্রন্ট সরকারের সময়, তিনি যে দলের কথাতে এগুলো বলছেন, এটা এখন পরিষ্কার। কারণ আজকে ওনার কথাটাকেই হুবহু হায়ার করেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি। তাতে এটা পরিষ্কার যে উদয়নের মুখ দিয়ে বলিও তিনি ক্ষান্ত হননি, এবার সরাসরি তিনি নেমে পড়লেন আসরে। ভয়টা কোথায় গিয়ে? এই প্রত্যাঘাতের পরবর্তী সময়কালে পাকিস্তানে যেভাবে ভারত একটা বড় ধরনের জঙ্গি ঘাঁটিগুলোকে আঘাত এনেছে, এটা তো ডেফিনেটলি দেশের মানুষ হিসেবে আমরা গর্বিত। কোথাও কি তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে যে হায় এটাকে যদি প্রধানমন্ত্রী এনক্যাশ করে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একটা বড় ধরনের ভোটটাকে তারা কনভার্ট করে নেয়, এটা নিয়েই কিন্তু সিঁদুরে মেঘ দেখছে মুখ্যমন্ত্রী। তাই তড়িহড়ি তাকে স্টেটমেন্টটা দিতে হচ্ছে কোথায়? প্রত্যাঘাতকে কেন্দ্র করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা, বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্রনীতি, এই বিষয়গুলোতে অভ্যন্তরীণ রাজনৈতিক নেতাদের, সে যে দলেরই হোক না কেন, সে বিজেপির নেতাও যদি আমাদের উইংস কমান্ডার সে সোফিয়াকে দেশদ্রোহী বলে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে তার মর্ম বোঝাতে হয়েছে। এখানে মুখ্যমন্ত্রীরও কিন্তু সমঝে বলা উচিত, রাজনীতির জায়গায় দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং পররাষ্ট্রনীতি, এই দুটো কিন্তু রাজনীতির কোনোদিনও পাঠ হতে পারে না। এটা দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের মন্ত্রী মমতা ব্যানার্জির অন্তত বোঝা উচিত। এই যে ঘাত সংঘাত চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে উত্তরবঙ্গকে কেন্দ্র করে, আসলে উত্তরবঙ্গের যারা সাধারণ মানুষ হচ্ছে তাদের কি এর থেকে কোনো লাভ হতে চলেছে আগামী 26-এর নির্বাচনে? একদম নয়। 19-এ জাফরানি যে জাফরান দল যে বিপুল সাফল্য পেল, তারা সার্বিকভাবে পশ্চিমবঙ্গে ভালো ফল করতে পারেনি, কিন্তু সামগ্রিক পরাজয়ের পরেও উত্তরবঙ্গে জয়টা ছিল যুক্তিসঙ্গত। আমরা ভেবেছিলাম যে প্রতিশ্রুতিগুলো দীর্ঘদিন উত্তরবঙ্গে বাস্তবায়িত হয়নি, প্রিন্সি স্টেট কোচবিহার কোনোদিনও বাংলার অন্তর্গত ছিল না। ইতিহাস বলছে 1947-এ ভারত স্বাধীন হওয়ার পরেও ওরা সি ক্যাটাগরির স্টেট হিসেবে, সেই সময় লাস্ট রাজা জগদীবেন্দ্রনাথ মহারাজ, বাংলার রঞ্জি টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, কোচবিহার ট্রফির প্রবক্তা, আজও কোচবিহার ট্রফি ভারতের বিসিসিআর অন্যতম উল্লেখযোগ্য একটা ট্রফি, তিনি যখন এগ্রিমেন্ট করেন সেটা সি ক্যাটাগরি স্টেট ছিল, বাংলার অন্তর্গত ছিল না। পরে বিভিন্ন কারণে এটা বাংলার জেলা হয়, কুচবিহার হয় 1950-এ স্বাধীনতার পরে। আমার প্রশ্নটা হচ্ছে, জেলা প্রিন্সলি স্টেট থেকে ব্রিটিশরা প্রিন্সলি স্টেট ছিল, তার আগে স্বাধীন রাজ্য ছিল, পরবর্তীকালে রাজ্যের একটি জেলা হলো। এই উত্তরণ কিংবা দার্জিলিং, যেটা সিকিমের অংশ ছিল, বাংলার অন্তর্গত হলো, কিংবা জলপাইগুড়ি পাক জ্যোতিষপুর ছিল, সেটাও পশ্চিমবঙ্গের অন্তর্গত হলো স্বাধীনতার পরে। এই অংশগুলোই কি সেখানকার সাধারণ আদিবাসী, রাজবংশী, ভূমিপুত্র যারা, বা নেপালি 11টা সম্প্রদায় যাদের কথা বললাম, তাদের কি কোনো উপকার হয়েছে? আমি শুধু একটা কথা বলি, চা বাগান, ওখানে মূলত আদিবাসীরা সেই চা শিল্পটাকে ভারতবর্ষে উল্লেখযোগ্য এগ্রো ইন্ডাস্ট্রির রূপ দিয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। তাদের 151টা ভাষা, তাদের একটি মুখ্য ভাষা সাদ্রি। এই ভাষাগুলোর স্বীকৃতি রাজ্য সরকার বা কেন্দ্র একটাও কেউ দেয়নি। রাজবংশী ভাষা আজও টিম করে চলছে, ভারত সরকার স্বীকৃতি দেয়নি, রাজ্য তথাকথিত স্বীকৃতি দিয়েছে, স্কুলে রিক্রুটমেন্ট নেই। হ্যাঁ, নারায়ণী সেনা অন্তর্ভুক্ত করা সেন্ট্রাল করেছিল, কথা দিয়েছিল 19-এ নির্বাচনের আগে, কথা রাখেনি, বরং রাজ্য কিছুটা করেছে। কিছুটা বংশীবদনের নেতৃত্বে, একদা এটা কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদনের, এখন তৃণমূলের নেতা তিনি, তার নেতৃত্বে কিছু রাজবংশী কামতাপুরি স্কুল হয়েছে, সেগুলো অচল, চলে না, প্রায় শিক্ষক রিক্রুটমেন্ট নেই। এগুলোর পরেও আলটিমেটলি এই 26-এর নির্বাচনেও আমরা দেখব উত্তরবঙ্গ যারা এখন নিজেকে মনে করে নর্থ বেঙ্গল, নেই বাংলা অংশ, তাদেরকে এই দড়ি টানাটানিতে প্রাণপাত করতে হবে, কখনো জাফরানে, কখনো ঘাসফুলে। এই লড়াই বামেদের সময়ও ছিল, ডানেদের সময়ও আছে, আগামীতে কতদিন থাকবে আমরা জানি না। তবে আমি তোমাকে বলি, যেখানে 6টা লোকসভা 6টাই বিজেপি 19 সালে জিতেছিল, আলিপুরদুয়ার যেখানে উনি আজকে এসছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে 6-0 হয়েছিল, হোয়াইট ওয়াশ হয়েছিল শাসক দল। সেখানে কি এতগুলো সাংসদ, তার মধ্যে উল্লেখযোগ্য জন বার্লা মিনিস্টার ছিলেন, কিছু কি হয়েছে? বর্তমানে যিনি মিনিস্টার, বালুরঘাটের সাংসদ দ্বিতীয়বারের,
আমাদের সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, সুকান্ত বাবু 2-4টা ইয়ে করেছে, বালুরঘাট এক্সপ্রেস করেছে, একটা এক্সপ্রেস চেন্নাই অবধি করেছে পরিযায়ী শ্রমিকদের ওখানে সস্তা লেবার সাপ্লাইয়ের জন্য। তাছাড়া উত্তরবঙ্গ স্বশাসিত অর্থনৈতিক বিকাশ, টি ট্যুরিজম বা ইকো ট্যুরিজম কিংবা ওখানকার ট্যুরিজমের ডেভেলপমেন্টের জন্য রোড ম্যাপ কিংবা চা শিল্পের যেগুলো বন্ধ এই মুহূর্তে রাজ্য সেগুলোকে খুলতে পারেনি, কেন্দ্র সেটাকে অকুপাই করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, অকুপাই করবে, সবগুলো করেনি, করতে পারেনি। এই যে দীর্ঘদিন চা বাগানের লেবার, আদিবাসী লেবারদের পিএফের টাকা মালিকরা মেরে, বামফ্রন্টের সময় কোটি কোটি টাকা মেরে চলে গেছে, এসে কলকাতায় বুদ্ধবাবুর সাথে চা খেত মালিকরা, কোনোদিন কোনো পুলিশ অ্যারেস্ট করেনি। আজকে তাই হচ্ছে এখানেও। এখানে কার্যত উত্তরবঙ্গে তৃণমূল আসার পরে যেটা হয়েছে, ব্যাপক হারে জঙ্গল পরিষ্কার করে হোম ট্যুরিজমের হোম স্টের নাম করে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের বড় বড় রিসোর্ট হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়নি, ওখানকার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেড়েছে, চা বাগানগুলো এখনও বহু চা বাগান বন্ধ, মুখ্যমন্ত্রী সফরে গেছেন, মধু চা বাগান বন্ধ হয়ে গেছে। এই যদি চালচিত্র থাকে তাহলে এটাকে ভোট রাজনীতি ছাড়া কি বলা যাবে? আর একটা কথা বলি, যে রাজ্য সরকার এত বড় বড় কথা বলছে, মুখ্যমন্ত্রী বারবার যান, একটা ছোট্ট পরিসংখ্যান দিলে পরিষ্কার হবে। আপনি খেয়াল করে দেখবেন, এই সরকার ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীর ফি বছরে উত্তরবঙ্গের বাজেটের যদি একটু চিত্র দেখা যায়, যে লাস্ট যে বাজেটটা হয়েছে এবছর, তার আগের বাজেটটা, তাতে তারা খরচা করেছে উত্তরবঙ্গের মাথা পিছু 178 টাকা। আজকের এই সংখ্যাটা 228 টাকার চাইতে বেশি হবে না। অর্থাৎ যে রাজ্যের এত বড় একটা অংশ, যাদের মূলধন কাঠ, টিম্বার ট্যুরিজম, কিউব, ভারতবর্ষের অন্যতম ট্যাক্স কন্ট্রিবিউটর, পশ্চিমবঙ্গের অন্যতম ট্যাক্স কন্ট্রিবিউটর যে জলবিদ্যুৎ উত্তরবঙ্গ থেকে ম্যাক্সিমাম আসে, উত্তরবঙ্গ তারপরে শিল্পের জন্য কোনো কিছু পায়নি, একটা চা শিল্পের উত্তরণ হয়নি। বাজেটে 178 থেকে 228 মাথা পিছু খরচা, এছাড়া পশ্চিমবঙ্গ সরকার ভাবতে পারেনি। এই যে একটা রাজ্যের একটা অংশকে নৈরাজ্য করে রাখা, পাহাড় হাসবে বলেছে, জানতো দেখি পাহাড় কতটুকু হাসছে। দুদিন পর পর এত হাসছে, ভূমিধসে রাস্তা বন্ধ, উত্তরবঙ্গে যাওয়া যায় না। জিটিএর আন্ডারে শিক্ষার ব্যাপক শিক্ষা দুর্নীতি। কে যুক্ত হলো? বিনয় তামাং, আমাদের তিনাঙ্কুর ভট্টাচার্য, বিধাননগর পুলিশ তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলো, আজ অব্দি ধরা পড়েছে। এই যে যদি চিত্র হয়ে থাকে, অলিখিত রাজধানী উত্তরবঙ্গের শিলিগুড়ি যান, বামেদের সময় একটা ফ্লাইওভার হয়েছে, আর কোথাও হয়েছে ফ্লাইওভার না? তার রাস্তার কমিউনিকেশন ভালো হয়েছে। একটা উত্তরকন্যা আছে, মুখ্যমন্ত্রী দল ঢাকঢোল পিটিয়ে উত্তরকন্যা সম্পর্কে বলেন, আমরা আরটিআই করে দেখেছিলাম, যেখানে 46টা দপ্তর চালার কথা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 46টা দপ্তরের ক্যাবিনেটের সেক্রেটারিয়েট থাকার কথা উনি প্রতিশ্রুতি দিয়েছেন, আরটিআই করে আমরা জেনেছি 6 থেকে 7টার বেশি দপ্তর চলে না ফুল টাইম। আজও কলকাতায় ট্রেন ভরে ভরে একটা সামান্য লাইসেন্সের জন্য কলকাতায় আসতে হয় উত্তরবঙ্গের মানুষকে, 3 দিন 4 দিন নষ্ট করে। এটা যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে, আর সেন্ট্রালের এতগুলো এমপি পাঠানোর পরেও যদি ওখানে দীর্ঘদিন ব্রিটিশদের সময়কার দার্জিলিং মেল, শিলিগুড়ি থেকে ব্যবসায়ী শহরের একমাত্র ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং মেল ছাড়ে, সেই ট্রেনটাকেও যখন বিজেপির এতগুলো এমপি থাকার পরেও সেটাকে টেনে হলদিবাড়ি অবধি নিয়ে চলে যাওয়া হয়, শিলিগুড়ির কথা বা উত্তরবঙ্গের ইকোনমিক উন্নয়নের কথা না ভেবে, একটা নতুন ট্রেন না দেওয়ার পরিবর্তে, সেখানে উন্নয়ন কি? সোনার পাথর বাটি আর কিচ্ছু না।